হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচের একটি ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ, প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন শব্দের অর্থ কী? শব্দের যে অর্থ তা কিন্তু এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে। প্রিপোজিশন শব্দের মধ্যে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে বা আগে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, মানে দাঁড়াচ্ছে পূর্বে অবস্থান করে এমন কিছু। তো বিখ্যাত ব্যাকরণ বিশারদ নেসফিল্ড বলেছেন, আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন or a pronoun or a noun equivalent to show its relation to any other word of sentence. প্রিপোজিশন হচ্ছে সেই সব শব্দ যা কোনো বাক্যে একটি নাউন, প্রোনাউন অথবা নাউন সমগোত্রীয় শব্দের আগে বসে তার সাথে বাক্যের বাকি যে শব্দ তাদের সম্পর্কটা বুঝিয়ে দেয়, বা বাক্যের যে বাকি অংশ তার সাথে সম্পর্কটা বুঝিয়ে দেয়। তো চলো এবার আমরা কয়েকটা উদাহরণ দেখি। এখানে উদাহরণগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো কিভাবে প্রিপোজিশনগুলো নাউন, প্রোনাউন বা নাউন সমগোত্রীয় শব্দের আগে বসে তার সাথে বাক্যের অন্যান্য অংশ বা ওয়ার্ডের সম্পর্কটা বুঝিয়ে দেয়। আমি দেবুর সাথে সেখানে যাব। I go there. কার সাথে যাব? With দেবু। দেবু হচ্ছে একটি নাউন, প্রপার নাউন, একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম দেবু, আমার বন্ধু। তো এই জন্য এই দেবু শব্দটা হচ্ছে প্রপার নাউন। এবার তার আগে উইথ প্রিপোজিশন বসে গেল, বসে গিয়ে বাক্যের অন্যান্য যে শব্দ তার সাথে এর সম্পর্কটাও বুঝিয়ে দিল যে আমি যাব দেবুর সঙ্গে যাব সেখানে। তিনি টাইপ করায় দক্ষ। তাহলে আমরা প্রথমে দেখে নিলাম যে একটি নাউনের আগে বসে প্রিপোজিশন বাক্যের অন্যান্য শব্দের সাথে এর সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। তিনি টাইপ করায় দক্ষ। দক্ষ ইংরেজি হচ্ছে স্কিল্ড অথবা এক্সপার্টও বলতে পারো। He is skilled অথবা এক্সপার্ট। এক্সপার্টটাই শুনতে বেশি ভালো লাগে, অভিজ্ঞ। ইন টাইপিং, কিসে দক্ষ? টাইপিংয়ে দক্ষ। তো টাইপিং, টাইপ মানে তো হচ্ছে টাইপ করা। তো এই টাইপ করা তো ভার্ব। এবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তা নাউনের রূপ ধারণ করে ইংরেজি ব্যাকরণে তাদের বলা হয় জেরান্ড। তাহলে এখানে টাইপিং শব্দটা হচ্ছে জেরান্ড। তাই জেরান্ড সবসময় নাউনের সমগোত্রীয়। ফলে এইখানে প্রিপোজিশন ইন এই জেরান্ডের আগে বসলো, বসে বাক্যের অন্যান্য যে শব্দ তার সাথে এর সম্পর্কটাও বুঝিয়ে দিল। আমি এই বইটি তার জন্য এনেছিলাম। সিম্পল পাস্ট টেন্সে আমি এনেছিলাম, আই। আনা ইংরেজি ব্রিং, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট। এই বইটি, দিস বুক, কার জন্য? তার জন্য, ফর হিম। ফর হিম অথবা হার, হারও দিতে পারো, কারণ এখানে তো জেন্ডার নির্দিষ্ট করে দেওয়া নেই। I bought this book for him. হিম হচ্ছে প্রোনাউন। আমরা অলরেডি দেখে নিলাম নাউনকে নাউনের আগে বসলো, নাউন ইকুইভ্যালেন্টের আগে বসলো, এবার একটা প্রোনাউনের আগেও বসে যাক। I bought this book for him। এখানে ফর শব্দটা হচ্ছে প্রিপোজিশন, বসলো কি একটি প্রোনাউনের আগে, প্রোনাউনটা হচ্ছে হিম। বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এর যে সম্পর্ক তাও বুঝিয়ে দিল। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে প্রিপোজিশন নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের আগে বসছে, বসে বাক্যের অন্যান্য অংশের সাথে এর সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সব নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে প্রিপোজিশনগুলো বসে তারা হচ্ছে ওই প্রিপোজিশনের অবজেক্ট। যে নাউন,
প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রিপোজিশন বসে তারা হয় ওই প্রিপোজিশনের অবজেক্ট। এটা মাথায় রাখতে হবে। প্রিপোজিশন একটা অনেক বড় সাবজেক্ট। কেন? কারণ হচ্ছে সঠিক প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাছতে মানুষের ভুল হয়। বিশেষ করে ইন এবং অন এই দুটো প্রিপোজিশন ঠিক কোন কোন জায়গায় বসাতে হবে এটাতে কিন্তু প্রায়শই ভুল হয়ে যায় মানুষের। তো যাই হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যাবার আগে আমরা জেনে নেব প্রিপোজিশন কত প্রকার এবং কি কি। দেখতে থাকো, ভীষণ মজাদার। দেখে নেই আমরা প্রিপোজিশন কত প্রকার। এখানে প্রিপোজিশনকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কোনগুলো? সিম্পল প্রিপোজিশনগুলো সচরাচর যেগুলো বাক্যে হামেশাই দেখা যায়, ইন, অ্যাট, অন, বাই, উইথ, অব ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। আর ডাবল প্রিপোজিশন কোনগুলো? ডাবল প্রিপোজিশন হচ্ছে কম্বিনেশন অফ টু প্রিপোজিশন। দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটা প্রিপোজিশন তৈরি হয় বা একটা শব্দ তৈরি হয় তখন তাদের বলা হয় ডাবল প্রিপোজিশন। যেমন ইনটু, ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, দুটো মিলে একটা প্রিপোজিশন তৈরি হচ্ছে। অন টু, অন একটা, টু একটা, দুটো মিলে একটা প্রিপোজিশন অন টু। উইদিন, উইথ প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, দুটো মিলে উইদিন। উইদাউট, উইথ একটা প্রিপোজিশন, আউট একটা প্রিপোজিশন, দুটো মিলে একটা প্রিপোজিশন তৈরি হচ্ছে। আউট অফ, আউট একটা, অফ একটা, দুটো মিলে আউট অফ। আপন, আপ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, দুটো মিলে গেল একসাথে, আপন একটা প্রিপোজিশন তৈরি হলো। ফলে দুটো প্রিপোজিশন একসাথে হয়ে যখন একটা প্রিপোজিশন তৈরি হয় তাদের বলা হয় ডাবল প্রিপোজিশন। এবার আসছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে প্রেফিক্সের মতন যে প্রিপোজিশনগুলো যুক্ত হয় তাদের বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন ইনসাইড, ইন প্রিপোজিশন, সাইড নাউন, নাউনের আগে ইনটা প্রেফিক্সের মতন যুক্ত হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করছে। আউটসাইড, আউট প্রিপোজিশন, সাইড নাউন, সাইড নাউনের আগে প্রেফিক্সের মতন আউট প্রিপোজিশনটা যুক্ত হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করছে। অ্যালং, অন প্লাস লং, এখানে লং শব্দের অর্থ লম্বা না, অ্যাডজেক্টিভ নয়। এখানে লং মানে হচ্ছে ধরে, ব্যাপী, তারপরে বরাবর, এইটা বোঝাতে এখানে লং শব্দটা ব্যবহার করছে। এই লংটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে অন বসছে, প্রিপোজিশন বসে একটা নতুন শব্দ তৈরি করছে, অ্যালং। বিহাইন্ড, বাই প্রিপোজিশন প্লাস হাইন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বাই প্রিপোজিশনটা প্রেফিক্সের মতন যুক্ত হয়ে বিহাইন্ড একটা শব্দ তৈরি করলো। বিসাইড, বাই প্রিপোজিশন, সাইড নাউন, নাউনের আগে প্রিপোজিশন প্রেফিক্সের মতন বসে একটা নতুন অর্থ বা একটা নতুন শব্দ তৈরি করলো। ফলে আমরা বুঝতে পারলাম যখন নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে প্রিপোজিশন প্রেফিক্সের মতন বসে তাদের বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, শব্দগুচ্ছের সাথে, একগুচ্ছ শব্দের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যখন নতুন অর্থ প্রকাশ করে তাদের বলা হয় ফ্রেজ প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, ইন ভিউ অফ, ইনস্টেড অফ, বাই ডিন্ট অফ, এই যে শব্দগুলো, এগুলোতে দেখছি যে একগুচ্ছ শব্দের সাথে প্রিপোজিশন যুক্ত হচ্ছে এবং হয়ে একটা নতুন অর্থ প্রকাশ করছে। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন মূলত এক প্রকার ভার্ব যার সাথে আইএনজি, ইডি এবং ইএন যুক্ত হয়। প্রোভাইডেড, গিভেন, অ্যাকর্ডিং, নট উইথস্ট্যান্ডিং, রিগার্ডিং, কনসিডারিং, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, কারণ এগুলো এক ধরনের ভার্ব যার সাথে আইএনজি, ইডি এবং ইএন যুক্ত হয়। অর্থাৎ কিনা এই ভার্বগুলোর প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ব্যবহার করা হয়।
আর শেষেরটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো সরাসরি বাক্যে ব্যবহার করা হয় না, বরঞ্চ একটু ছদ্মভাবে ব্যবহার করা হয়, ফলে এদের বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। এবার এই সমস্ত রকম প্রিপোজিশন বাক্যে কিভাবে ব্যবহার করব তা আমরা দেখব। এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি, যে প্যারাগ্রাফের ভেতরে সব রকমের প্রিপোজিশনগুলোই আমরা ব্যবহার করব। দেখা যাক। টাকাগুলো বাক্সে রাখো। Put the money in the box. বাক্সের পাশে একটা টেবিল আছে। Put the money in the box. বাক্সের মধ্যে টাকা রাখো। In simple preposition, there is a table beside the box. Beside, by plus side. Preposition প্রেফিক্সের হিসাবে বা প্রেফিক্সের মতন হয়ে নাউনের আগে বসলো, একটা নতুন অর্থ প্রকাশ করলো। ফলে beside হচ্ছে by plus side, এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। দেখো তো বইটা টেবিলের উপর আছে কিনা। প্লিজ চেক ইফ বইটা is on the table. Please check if the book is on the table. এখানে on শব্দটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। অনুমতি ছাড়া কেউ এই ঘরে ঢোকে না। নোবডি অথবা নো ওয়ান। নো ওয়ান enters this room without পারমিশন, মানে অনুমতি ছাড়া। Nobody enters this room without permission। এখানে উইদাউট, উইথ প্লাস আউট দুটো প্রিপোজিশন একসাথে হয়ে একটা প্রিপোজিশনে পরিণত হলো, ফলে এটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, কম্বিনেশন অফ টু প্রিপোজিশনস। বাড়ির সামনে একটা ঔষধের দোকান আছে। There is a pharmacy. Pharmacy বাড়ির সামনে। কাদের বাড়ির সামনে? আমাদের বাড়ির সামনে অথবা বাড়ির সামনে। In front of the house অথবা our house। বাড়ির সামনে বলতে আমাদের বাড়ির সামনে, আমি লিখলাম না এটা। In front of, এই in frontটা কি হচ্ছে? প্রিপোজিশন একগুচ্ছ শব্দের সাথে যুক্ত হলো, একটা নতুন অর্থ প্রকাশ করলো, ফলে এটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজ প্রিপোজিশন। আমার দিনে দুবার ওষুধ খেতে হয়। আমার খেতে হয়, need to take। মেডিসিন দুবার, টুয়াইস আ ডে। টুয়াইস আ ডে শব্দের মানেটা কি? মানেটা হচ্ছে দিনে দুবার, টুয়াইস ইন এ ডে। এখানে ইন শব্দটা বসলো না, ওই ইন শব্দটা না বসে এই এ দিয়ে আমরা তার অর্থটা প্রকাশ করে দিলাম, একটু ছদ্মভাবে প্রিপোজিশনটা ব্যবহার করলাম। ইন, টুয়াইস ইন এ ডে, ইনটা উচ্চ হয়ে গেল, বসলো না সরাসরি, ছদ্মভাবে বসলো, ফলে এই এটা হয়ে গেল ডিসগাইজড প্রিপোজিশন বা ছদ্ম প্রিপোজিশন। ইটস 6 o'clock নাও, এখন 6টা বাজে।
6 o'clock, 6 o'clock, এই অফ শব্দটা বসলো না, তার আগে শুধু ও বসলো, 6 o'clock। দেখবে ও এর উপর একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়, মানে ওখানে কোনো একটা অ্যালফাবেট আছে বা কিছু আছে যা কিনা এখানে রুদ্ধ রয়েছে। মেডিসিন টুয়াইস আ ডে, এখানে এটা হয়ে গেল ডিসগাইজড প্রিপোজিশন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বৃষ্টি হবে। According to weather forecast, আগামীকাল বৃষ্টি হবে। It will be raining tomorrow, আগামীকাল বৃষ্টি হবে। অ্যাকর্ডিং ভার্বের সাথে অ্যাকর্ড, ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়ে তার পার্টিসিপেলে পরিণত হলো, ফলে এই শব্দটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে সব রকম প্রিপোজিশন দিয়েই আমরা বাক্য গঠন করলাম, প্রিপোজিশনগুলোর ব্যবহার দেখে নিলাম, অর্থ বুঝতে পারলাম। এর পরের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।